লেখক অতীশ দত্ত চৌধুরীর ভাড়াটে। সুপ্রভাত দাদা। হঠাৎ দেখি আমার একেবারে ঘাড়ের কাছে এক অপরিচিত ব্যক্তি। একমুখ গোঁফ দাড়ির ফাঁকে একটা ফিচেল হাসি, জুলু জুলু চোখে তাকিয়ে আছে আমার দিকে। কথা নেই, বার্তা নেই, চেনা নেই, জানা নেই। আচমকা কোত্থেকে উড়ে এসে আমার পথ আটকে দাঁড়ালো। তখন আমি বেরিয়েছি মর্নিং ওয়াকে। রোজই আসি এই লেকের পাড়টায়। অনেক লোকই লেকের পাড়ে হাঁটতে আসে। শান্ত সুন্দর লেকটাকে ৮ চক্কর পাক দিয়ে বেঞ্চে বসি খানিকক্ষণ। কানাই এই সময় হাতে কেটলি ঝুলিয়ে পার্কের বেঞ্চের কাছে ঘুরঘুর করে। আমি ওর নিত্য খদ্দের, কিন্তু আজ সবে মাত্র ৭ পাক হয়েছে। আর তখনই ৭ পাকে বাধা পড়ার মতো এই আগন্তুক আমার মর্নিং ওয়াকে বাধা হয়ে দাঁড়ালো। সুপ্রভাত দাদা। সুপ্রভাত। কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনলেন না তো। লেকিন আমি আপনাকে চেনে। कोई बात नहीं, पहचान भी हो যাবে। চলিয়ে আতিশ বাবু, বেঞ্চিতে বসে বাকি বাতে করবে। আর্জেন্ট কোথা আছে? একরাশ কৌতূহল নিয়ে আমি আপাদমস্তক জরিপ করতে লাগলাম, কোথাও কি আগে দেখেছি এনাকে। না, মনে তো হচ্ছে না আগে দেখেছি বলে। উনি বেঞ্চে বসলেন আমার পাশে। আমার আঙুলের ইশারায় কানাই দুটো চা এনে ধরিয়ে দিল। কাগজের একটা কাপ আমার হাতে আর একটা কাপ আগন্তুকের হাতে। হে হে, বহুত শুক্রিয়া দাদা। সকাল সকাল চায়ে অফার করলেন। আচ্ছা, আলাপটা সেরেলি? কি বলেন? আমার নাম জানলো কিভাবে? কে জানে। আমার সম্মতির অপেক্ষা না করে নিজেই দিয়ে দিল নিজের বায়োডাটা। আমার নাম উমেশ আছে, জমি বাড়ির ব্রোকারি করি, মানে সিধা বাংলায় যাকে বলে দালাল। কিন্তু এ ব্রোকারের সঙ্গে আমার কবেকারের সম্পর্ক সেটাই বুঝে উঠতে পারছি না। আমি যে বুঝছি না সেটা বিলক্ষণ বুঝেছে উমেশ। কৌতূহলী হয়ে এমনি জিজ্ঞেস করলাম, শুধু দালালি করেই চলে যায়, আর কিছু করেন না? হ্যাঁ, ড্রাইভারই করি। পুলকার জানেন? স্কুলের বাচ্চাদের নিয়ে যাই, ফির ছুट्टी का टाइम वापस घर পৌঁছে দিই। কথা বলতে বলতে উমেশ আয়েশ করে চায়ের কাপে শুরুত করে চুমুক দিল। হোয়াটসঅ্যাপ দেখলেন? হোয়াট? সাপ? কোথায় সাপ? ওহো, সাপ নেহি, হোয়াটসঅ্যাপ। ও তাই বলুন, হোয়াটসঅ্যাপ। না দেখিনি, কি পাঠিয়েছেন? দেখেন, হাই পাঠিয়েছি। মোবাইল খুলে দেখি সত্যি হাই পাঠিয়েছে। গতকাল রাত 11:55 আমি তখন হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়েছি। কিন্তু এ বেটা তো সুবিধের নয়, আমার নম্বর পেলো কোত্থেকে? শুধু হাই নয়, তার সঙ্গে একটা রিকোয়েস্টও পাঠিয়েছে দেখছি। দাদা, আপনার বাড়ির একতলার জন্য ভাড়াটে খুঁজছেন? আমার সন্ধানে অনেক ভাড়াটে আছে, কত ভাড়া লিবেন বলবেন। আর আপনার বাড়ির একতলার কিছু ফটো যদি পাঠিয়ে দেন খুব ভালো হবে, জলদি কাজটা করিয়ে দিব। আমি তো অবাক হয়ে যাচ্ছি উমেশের কারবার দেখে। আমার ফোন নাম্বার জোগাড় করেছে, আমি যে একতলাটা ভাড়া দেব সেটাও জেনে ফেলেছে। আমি অবশ্য অনেকেই বলে রেখেছিলাম ভাড়াটে খুঁজে দেওয়ার জন্য। তাদের কারোর কাছ থেকেই খবর পেয়েছে নিশ্চয়ই। এর আগে ভাড়াটে যে একেবারেই আসেনি তা নয়, অনেকেই এসেছে, কিন্তু তাদের মধ্যে হয় আমার ভাড়াটে পছন্দ হয়নি, আর নয়তো ভাড়াটেদের আমার চাহিদার ভাড়া পছন্দ হয়নি। তাই গত 1 বছর যাবৎ খালি পড়ে আছে একতলাটা। এইবার একটা ভাড়াটে না বসাইলেই নয়। ভাড়ারে টান পড়ছে আমার। তার মধ্যেই দালালকে যদি 1 মাসে দালাল দিতে হয়, তাহলে তো লাভের গুড় পিঁপড়ে। হোয়াটসঅ্যাপটা করেছে যখন, সোজা সাপটা বলে দেওয়াই ভালো। দেখুন উমেশজি, আমি কিন্তু দালালি দিতে পারবো না। তাতে যদি ভাড়াটে নাও পাই, সে ভি আচ্ছা। উত্তেজনায় হিন্দি বলে থাকে বাঙালি, আমিও ব্যতিক্রম নই। আমাকে আশ্বস্ত করতে গিয়ে মা কালীর মতো জিভ বের করে ফেললো উমেশ। হায় রাম, দালালি আপসে নেহি নেহি, দালালি আমি ভাড়াটে সে লিব। আপনি শুধু বলেন কত ভাড়া লাগবে আপনার। দেখুন, শুধুমাত্র টাকার অঙ্কটাই তো বড় কথা নয়, দেখতে হবে ভাড়াটে কেমন, ঝগড়াটে কিনা, ঠিক সময় ভাড়া দেবে কিনা, আমার দরকারে ঘর খালি করে উঠে যাবে কিনা। এইসব যদি ঠিকঠাক থাকে তাহলে ভাড়ার অ্যামাউন্ট নিয়ে অসুবিধা হবে না, ন্যায্য ভাড়া দিলেই চলবে। চুপচাপ শুনছে উমেশ। দুবার নিজে থুতনিতে হাত বুলিয়ে পকেট থেকে বের করলো পান মশলার ডিবে। আকাশপানে হাঁ করে চেয়ে 1 চামচ ঢেলে নিল মুখের ভেতর। তারপর জাবর কাটতে লাগলো গরুর মতো। আর আমি যদি বলি ন্যায্য ভাড়া ভি পাবেন আর কই বসবাস ভি করবে না, তাহলে কেমন হয় আতিশ বাবু? মানে এটা আবার কি কথা? এরকম আবার হয় নাকি? ভাড়াও দেবে অথচ ভাড়াটে থাকবে না বাড়িতে? अरे ही तो उमेश का कमाल, आप सिर्फ देखते जाइए। लेकिन हाँ, मेरा भी एक रिक्वेस्ट है, वो आपको बाद में बताएंगे। আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে উমেশ যা বলল, তাতে তো আমার চক্ষু চড়ক গাছ।
হ্যাঁ, বলে কি এইরকমও হয়? এরকম ভাড়াটে পেলে তো সোনায় সুহাগা, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝুট ঝামেলা নেই। এতদিন আমি ভাড়াটে খুঁজতাম ছোট ফ্যামিলি দেখে, যাতে জল খরচ কম হয়। সরকারি চাকুরে ভাড়াটে খুঁজতাম যাতে ভাড়ার টাকাটা সময় মতো পাওয়া যায়। বদলির চাকুরে ভাড়াটে খুঁজতাম যাতে ঘর খালি করাতে অসুবিধা না হয়। কিন্তু উমেশের হবু ভাড়াটে ছাপিয়ে গেছে আমার এই সমস্ত দাবি দাওয়া। ভাড়াটে নিয়ে উমেশের একেবারে ভরাট পরিকল্পনা, তাতে কোনো রকম ফাঁক ফোকর নেই। আমি আর তাই না করতে পারলাম না। সামনে রোববার ঘর দেখতে আসবে আমার হবু ভাড়াটে। একটা ভার বুকের ওপর থেকে নাম্বো নাম্বো করছে সেই উত্তেজনায়। উমেশের কি একটা রিকোয়েস্ট আছে, সেটা কিন্তু এখনো খোলসা করে বলেনি, শুধু বলেছে আগে কাজটা হোক তারপর বলবে। যাই হোক, রোববার দিন সন্ধে ঠিক 6:30টায় আমার বাড়ির সামনে গাড়ির হর্নের আওয়াজ। 6:30টায় আসবে বলেছিল, একেবারে ঠিক 6:30টাতেই এসেছে, কাঁটায় কাঁটায়। কি পাংচুয়াল আমার হবু ভাড়াটে! আহা, ভাড়া টাকাটা দেবার বেলায়ও যদি এইরকম সময়ানুবর্তিতা দেখায়। দোতলা থেকে আমি দেখতে পাচ্ছি। ড্রাইভারের পাশের সিট থেকে নামলো আমার হবু ভাড়াটে, পিছনের সিট থেকে নামলো উমেশ। ড্রাইভার গ্যাট হয়ে বসে আছে তার নিজের সিটে। স্করপিও গাড়িটার সামনের কাচে আর পিছনের কাচে বড় বড় করে লেখা প্রেস। তাহলে কি আমার হবু ভাড়াটে একজন সাংবাদিক? কিন্তু উমেশ তো সে কথা বলেনি। নিচে নেমে এলাম তড়িঘড়ি, হাতে একতলার ঘরের চাবির গোছা। হবু ভাড়াটেকে একেবারে সামনাসামনি দেখে কেমন যেন খুব চেনা চেনা মনে হলো। কোথায় যেন দেখেছি এর আগে, কিন্তু কোথায় দেখেছি সেটা ঠিক মনে পড়ছে না। আমার ভ্রু কোচকানো দেখে মনে করিয়ে দিল উমেশ। স্যারকে আপনি টিভিতে দেখেছেন? আকবার মে ভি দেখেছেন শায়দ। টিভিতে দেখেছি কিনা মনে করতে পারছি না, তবে খবরের কাগজে প্রায়ই দেখি। এ মুখ আমার খুব চেনা। এনার ছবি সহ বিজ্ঞাপন আজকেও বেরিয়েছে রোববারের কাগজে। হাসি মুখে করমর্দন করতে এগিয়ে এলেন আমার হবু ভাড়াটে। নমস্কার, আমি আচার্য নিলয় শাস্ত্রী। নমস্কার, আসুন আসুন। খুলে দিলাম একতলার জং ধরা তালা। নিলয় শাস্ত্রীর পেছনে পেছনে ঢুকলেন এক বাহুবলী, ইয়া মাসাল ফোলানো পেটাই করা চেহারা। ধূসর রঙের সাফারি স্যুট পরে আছে। বুঝলাম ইনি হচ্ছেন নিলয়বাবুর বডিগার্ড। শাস্ত্রী মশাইয়ের চেহারাটা বেটে খাটো, অতীব ফর্সা, গাল দুটো চকচকে। রীতিমতো রূপচর্চা করেন, বোঝাই যায়। বয়স আন্দাজ 40 হবে। সাজগোজ বেশ আভিজাতপূর্ণ। দুহাতের আঙুলে বড় বড় পাথর বসানো, সোনার 7খানা আংটি, গলায় মোটা সোনার চেন, পরনে সিল্কের পাঞ্জাবি আর চোস্ত পাজামা। গায়ে যে সুগন্ধটা মেখে এসেছেন নির্ঘাত ফরাসি পারফিউম, তার সুগন্ধে ম করছে আমার বাড়ির একতলা। বিলাতি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট টেনে বের করে লাইটার দিয়ে উনি অগ্নি সংযোগ করলেন। দুবার ধোয়ার রিং ছুড়লেন সিলিং লক্ষ্য করে। আপনার বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, বাস্তুশাস্ত্র মেনে বানানো। পয়মন্ত বাড়ি আপনার। আমার সঙ্গে কথা বলতে বলতে উনি চোখের ইশারায় কিছু বললেন বডিগার্ডকে। দেখলাম ওনার নীরব আদেশে বডিগার্ড বেরিয়ে গেল উমেশকে সঙ্গে নিয়ে। আমাদের মধ্যে কি কথা হয় সেটা যাতে আর কেউ না জানে, তাই ওদের দুজনকে বের করে দিলেন উনি। বেতের 2খানা চেয়ার রাখা ছিল আমার বাড়ির একতলায়, তারই একটা টেনে নিয়ে জাকিয়ে বসলেন নিলয় শাস্ত্রী। আচ্ছা, এবারে বলুন, কাজের কথাগুলো সেরে নি, যদি আপনার আপত্তি না থাকে। আমিও সেটাই চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না। উমেশ যদিও কিছুটা বলেছে। উমেশ আপনাকে কি বলেছে সেসব বাদ দিন, আমার পরিচয় তো জেনেই গেছেন এতক্ষণে। হ্যাঁ, আপনি একজন জ্যোতিষী, সেটা চিনতে পেরেছি, কিন্তু আপনার গাড়িতে প্রেস লেখা কেন সেটা বুঝতে পারছি না। ও, আপনি বোধহয় ইটিভিএন চ্যানেল দেখেন না? ওই চ্যানেলে আমি প্রতি শনিবার বসি। যাকগে, এখন বলুন তো কত ভাড়া নেবেন? এই বাড়িটা আমার চাই, কমপক্ষে 3 বছরের জন্য ভাড়া নেব। কিন্তু এগ্রিমেন্ট তো আমি 11 মাসের বেশি করব না, আমার উকিলবাবু বারণ করেছেন। বেশ তো, 11 মাসেরই করবেন না হয়, পরে সেটাকে আবার বাড়িয়ে নিলেই হবে। আচ্ছা, ভাড়া কত নেবেন? মাসে যদি 20,000 দিই? কম হয়ে যাবে? ক্যাশ ট্রানজাকশন, নো চেক, নো পেটিএম, একদম এটিএম ধরে নিন। হ্যাঁ, বলে কি 20,000? গত 1 বছরে আমি 10,000 টাকার ভাড়াটে জোগাড় করতে পারিনি, আর সেখানে কিনা ডবল 20,000, তাও আবার নগদ ক্যাশ। আমি তো হতভম্ব। আমাকে চুপচাপ থাকতে দেখে উনি ভাবলেন আমি বোধহয় রাজি নই। তখনই উনি রেট বাড়িয়ে দিলেন গলা হাঁকিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আর 5,000 বাড়িয়ে দিচ্ছি, মাসে 25,000। এবার ঠিক আছে তো? আর না করবেন না প্লিজ। 4 মাসের ভাড়ার টাকা আমি আগাম দিয়ে যাচ্ছি। বলতে বলতে উনি কল করলেন নিজের মোবাইল থেকে, সম্ভবত ওনার বডিগার্ডকে। তখনই দেখি সেই পালোয়ান এসে ঢুকলো, তার হাতে লেদারের একটা অ্যাটাচি। ওটা নামিয়ে রেখে সে আবার বাইরে চলে গেল।
নম্বর লক ঘুরিয়ে অ্যাটাচি কেস খুলে নগদ 1 লাখ টাকা বের করে আমার হাতে উনি গছিয়ে দিলেন। নিলয় শাস্ত্রীর কাণ্ড দেখে তো আমি বিস্ময়ে হতবাক। নিন ধরুন, সই সাবুত পরে হবে। আপনি এগ্রিমেন্টের কাগজ রেডি করে রাখবেন, আমি আসবো সামনের সপ্তাহে। আর হ্যাঁ, তার আগে আমার লোকজন এসে কিছু ফার্নিচার রাখবে, আমার চেম্বারে ডেকোরেশন করবে। তা কবে থেকে বসবেন এই চেম্বারে? মাসে 1 দিন বসবো, দেখছি কোন দিনটা বসা যায়, সেটা এখনো ডিসাইড করিনি। মাত্র 1 দিন? হ্যাঁ 1 দিন, মাসে 1 দিন। এছাড়া আমার আর সময় কোথায়? কেন, নিউজ পেপারে দেখেননি? সোমবার মেদিনীপুর, মঙ্গলবার দুর্গাপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার হাওড়া ময়দান। আমি তো বিভিন্ন জায়গায় 1 দিন করেই বসি, যাতে আমার কাস্টমারদের কষ্ট করে আমার কাছে পৌঁছাতে না হয়, আমি যাতে তাদের কাছে পৌঁছে যেতে পারি। এই যে বেহালায় একটা ব্রাঞ্চ খুলছি, সেটাও আমার কাস্টমারদের অনুরোধে। আমার প্রচুর ক্লায়েন্ট আছে এই এলাকায়। আজ দেখি ভাগ্য অতি সুপ্রসন্ন, কোনো লেখাপড়া নেই, সই সাবুত নেই, দুম করে 1 লাখ টাকা দিয়ে চলে গেল, তাও আবার ক্যাশ। এত ভালো একটা ভাড়াটে পেলাম, উমেশকে একটা থ্যাঙ্কস জানাতে হবে। পরের সপ্তাহে 1 দিন দুপুরে একটা ম্যাটাডোর নিয়ে হাজির সেই বডিগার্ড আর 2জন অল্প বয়সী ছেলে। জ্যোতিষীর মালপত্র এসেছে, একটা কাঠের টেবিল, 3টে লেদারের চেয়ার আর গোটা 30 স্টিলের চেয়ার। একতলাটা সাজানো গোছানো চলছে। কৌতূহল বশত শনিবার দিন ইটিভিএন চ্যানেল খুলে দেখি, হ্যাঁ, আমার ভাড়াটে মশাই বসে রয়েছেন টিভির পর্দায়। কত লোকে ফোন করে নিজেদের সমস্যার কথা বলছেন, আর উনি অভয় দিয়ে তাদের বলছেন প্রতিকারের উপায়। পরের মাসের প্রথম বৃহস্পতিবার দিন জ্যোতিষী নিলয় শাস্ত্রী প্রথমবার চেম্বারে বসলেন আমার বাড়ির 1তলায়। সেদিন আমার বাড়ির চারপাশে গিজগিজ করছে লোকের ভিড়। কত দূর দূর থেকে লোক এসেছে ভাগ্য গণনা করাতে, আর আমি ওপরতলায় বসবাস করেও ওনাকে দিয়ে নিজের ভাগ্য গণনার কথা বলতেই ভুলে গেছি। যদিও এসবে আমার বিশ্বাস নেই, তবুও গিন্নির ঠেলাঠেলিতে অবশেষে দোতলা থেকে নেমে এলাম। রাত তখন 10:30। চেম্বার ফাঁকা। নিলয় শাস্ত্রী বেরোনোর তোড়জোড় করছেন। তখনই গিয়ে আমি জোর করলাম। আমার পিছন পিছন কখন থেকে গিন্নিও এসে হাজির। জোড়ায় জোড়া জোড়াজোড়ি করতে লাগলাম, কর্তা গিন্নি দুজনে মিলে। আমাদের দুজনের 4 হাত না দেখে যাওয়া যাবে না আপনার। আপনি আসবেন সেই পরের মাসে। আমরা ওপরতলায় রয়েছি, আমাদের অধিকার বেশি, আমাদেরকে আজকে দেখে দিতেই হবে। কিন্তু আমার তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, কালকে আবার সিউড়িতে চেম্বার আছে। সেসব শুনছি না, গাড়ি সঙ্গে আছে আপনার, সমস্যা কিসের? হাত না দেখে যাওয়া হবে না, ব্যাস। গিন্নির আবদারে অগত্যা জ্যোতিষী মশাই আবার বসলেন, বের করলেন আতস কাজ। অনেকক্ষণ ধরে গিন্নির হাত দেখে বললেন, আপনার তো ব্যবসায়ী হাত ম্যাডাম, যে ব্যবসায় নামবেন তাতেই সাফল্য পাবেন। হাউস ওয়াইফ হয়ে বসে থাকবেন না, ব্যবসা করুন। কিন্তু আমি কি পারবো? ব্যবসা মানেই অনেক ইনভেস্টের ব্যাপার। আমি হাউস ওয়াইফ, টাকা পাবো কোথায়? কিচ্ছু না ম্যাডাম, আপনার হাতে ব্যবসা লেখা আছে বিনা ইনভেস্টেই। এরপর নিলয় শাস্ত্রী মশাই ঝট করে উঠে পড়লেন। এ কি, আমার ব্যাপারে কিছু বললেন না যে? দেখে নিয়েছি, আপনার তো স্ত্রী ভাগ্যে ধন। গিন্নি যে ব্যবসা করবেন, আপনি হবেন তার কেয়ারটেকার। আচ্ছা চলি, আজকে আর একটুও সময় নেই। সেদিন রাতে শুয়ে শুয়ে কর্তা গিন্নি মিলে আলোচনা করছি বিনা ইনভেস্টমেন্টের ব্যবসা কি কি হতে পারে। রান্নার শখ আছে গিন্নির, আমাকে গিনিপিগ বানিয়ে প্রায়ই রান্নার এক্সপেরিমেন্ট করে। এবার সেটাই বড় আকারে করবে ভাবছে। এই শোনো না, হোম ডেলিভারির ব্যবসা করলে কেমন হয় গো? ভালোই হয়। আমাদের 3 জনের দুবেলা রান্না তো রোজই করো, মানে দুবেলা মিলিয়ে 6 জনের মতোই রান্না করলে, বাড়তি কিছু রাঁধলে না। এভাবে ট্রাই করে দেখো। কেউ যদি অর্ডার দিল তো দিল, ওগুলোই পাঠিয়ে দিলাম। আর যদি কেউ অর্ডার না দেয়, তাতেও অসুবিধে নেই, ওগুলো আমরাই খেয়ে নেব, খাবার ফেলা গেল না। আমার এত ভালো একটা পরামর্শ শুনে কেন যে গিন্নি খেপে গেল ঠিক বুঝলাম না। গজগজ করতে করতে বালিশ বগল দাবা করে সোফায় শুতে চলে গেল। আমিও পুরো বিছানায় একা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে বাড়িতে হঠাৎ উমেশ এসে হাজির, মুখে দন্ত বিকশিত হাসি। নিলয় শাস্ত্রীকে ঘর ভাড়া করিয়ে দিয়ে ভালোই দালালি পেয়েছে। আবার কি ধান্দা এসেছে কে জানে। তবে হ্যাঁ, ওর জন্যই এত ভালো একটা ভাড়াটে পেয়েছি। গিন্নিকে চেঁচিয়ে ডাকলাম চা দিয়ে যাওয়ার জন্য। আতিশদা, আপনাকে বলেছিলাম না একটা রিকোয়েস্ট আছে? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, কিন্তু কি রিকোয়েস্ট সেটা বলেননি। বলছিলাম, আমি তো পুলকার চালাই, অনেক স্টুডেন্টদের গার্জেনদেরই চিনি, ওনারা ভালো কোচিং সেন্টার খুঁজছে। তো আমি কি করব? হ্যাঁ, তো আমি বলি কি, এই 1 তলায় আপনি কোচিং সেন্টার খুলেন, কাস্টমার আমি জোগাড় করে দিব, আমাকে 2% কমিশন দিয়ে দিবেন, কোনো ফার্নিচার খরিদ করতে লাগছে না, শাস্ত্রীবাবুর চেয়ারগুলোয় স্টুডেন্টরা বসবে। কিন্তু শাস্ত্রীবাবু যখন আসবেন তখন কি হবে?
উনি তো একই দিন আসেন, মাসে প্রথম বৃহস্পতিবার। উস দিন কোচিং সেন্টার বন্ধ রাখবেন, বাকি পুরা মাইনা সেন্টার চালান, ব্যাস। চায়ের কাপ নিয়ে এসে দাঁড়িয়েছে গিন্নি। এতক্ষণ আমাদের কথা শুনছিল। আইডিয়াটা গিন্নির খুব মনে ধরেছে। বিয়ের আগে বাপের বাড়িতে টিউশনি করত, পাড়ার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াতো। স্বপ্ন ছিল স্কুল টিচার হওয়ার, সেটা আর হয়ে ওঠেনি। এখন সেই সুবর্ণ সুযোগ আবার ফিরে এসেছে। গিন্নি তো মহা খুশি। কিসের ব্যবসা করা হবে সেই নিয়ে দুশ্চিন্তা মিটল। এরপর একটা শুভ দিন দেখে চালু হয়ে গেল গিন্নির কোচিং সেন্টার। হ্যাঁ, কথা রেখেছে উমেশ, জোগাড় করে দিয়েছে এক গাদা স্টুডেন্ট। নিলয় শাস্ত্রীর 30টা সিট ফুল, তাও ভিড় কমে না। অগত্যা 2টো ব্যাচ চালু করতে হলো, সকালে একটা সন্ধ্যায় একটা। এখন রমরমিয়ে চলছে গিন্নির ব্যবসা। আমি একটা চেয়ার নিয়ে রোজ দুবেলা একতলায় বসি। ভালোই সময় কাটে বাচ্চাদের সাথে, টুকটাক কথাবার্তা বলি, অভিভাবকদের সাথে হিসেব রাখি আয় ব্যয়ের। ব্যবসা খুব ভালোই চলছে। মাসের প্রথম বৃহস্পতিবারটা বাদে রোজই খোলা থাকে কোচিং সেন্টার। ওই দিনটা নিলয় শাস্ত্রী বসেন। এইভাবে টানা মাস 6 চালানোর পর কোনো এক মাসের প্রথম বৃহস্পতিবারটা আমাদের কারোরই খেয়াল ছিল না। ওই দিনও খুলে বসেছিলাম কোচিং সেন্টার। আর সেদিনই জ্যোতিষী নিলয় শাস্ত্রী এসে উপস্থিত। দেখে তো উনি এ কি, এতগুলো বাচ্চা কাচ্চা এখানে! তারপর নিজেই বুঝতে পারলেন পুরো বিষয়টা। নিজেকে নিয়ে গর্বে বুক ফুলে উঠল জ্যোতিষী নিলয় শাস্ত্রীর। গিন্নির দিকে তাকিয়ে সগর্বে বলে উঠলেন, কি ম্যাডাম, আমার ভবিষ্যৎবাণী মিলল? বলেছিলাম না আপনার হাজবেন্ডের স্ত্রী ভাগ্যে ধন? বলেছিলাম উনি হবেন আপনার ব্যবসার কেয়ারটেকার। দেখুন কেয়ারটেকার কেমন ক্যালকুলেটর চালাচ্ছে। হ্যাঁ দাদা, একদম মিলে গেছে। আর ম্যাডাম আপনারটা দেখুন তো, কেমন চেয়ার টেবিল কিনতে হলো না। আপনাকে বলেছিলাম আপনার হাতে আছে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা। কি মিলেছে তো? মিলেছে মানে একেবারে 100%, 100%। যাক, যে ভয়টা পাচ্ছিলাম জানতে পারলে নিলয় শাস্ত্রী কি শাস্তি দেয় আমাদেরকে, সেসব কিছুই হয়নি। ওনার ভবিষ্যৎবাণী মিলে যাওয়াতে উনি খুব খুশি। উমেশও খুশি ওর কমিশন নিয়ে। গিন্নি মহা খুশি টিচার হতে পেরেছে বলে। আর আমি তো খুবই খুশি এমন ভাড়াটে আর নতুন একটা কাজ পেয়ে। এবার আপনারা খুশি হলেন কিনা গল্পটা পড়ে সেটাই জানার অপেক্ষায় রইলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টেও জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।